This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH সত্যি তো, ভূত বলে কি মানুষ নয়? মানুষের মানবাধিকার থাকতে পারে, ভূতেদের কি কোনো রকম ভূতাধিকার নেই? মানুষ মরলেই তো ভূত হয়। অতএব ভূতেদের নিয়ে কথা বলাটা কিন্তু দরকার, ভাবা দরকার। এই যে পুরনো বাড়িগুলো ভেঙে ঠেঙে নতুন নতুন ফ্ল্যাট তৈরি হয়ে যাচ্ছে, সত্যিই তো বেচারাদের জায়গা সংকুলন হবে কি করে বলুন তো? গাছ কেটে ফেলা হচ্ছে, ভূতেরা থাকবে কোথায়? দাঁড়ান, একটা কুইজ করে ফেলি চটপট। বলুন তো, হানাবাড়ি, শ্মশান, আশাওড়া গাছ আর ভোটার তালিকা, এর মধ্যে কোথায় সব থেকে বেশি ভূত রয়েছে? উত্তর হচ্ছে এই ভোটার তালিকা। এবং সেক্ষেত্রেও এগিয়ে বাংলা। এ রাজ্যের ভোটার তালিকায় যত ভূত আছে তত ভূত নাকি দেশের আর কোনো রাজ্যের ভোটার লিস্টে নেই, গোটা ভূভারতেই নাকি নেই। এবং তার মধ্যে নাকি ভ্যারাইটি আছে। হ্যাঁ, এমনকি ওই রোহিঙ্গাদের মতো ভিনদেশি বা বাংলাদেশিদের মতো ভিনদেশি ভূতও নাকি রয়েছে। ভাবা যায় এ রাজ্যের ভোটার তালিকার সাথে ভূতেদের সম্পর্ক যে এত নিবিড়, এটা তো আগে বুঝতে পারিনি। এবং নিবিড় বলে নিবিড়, এমন নিবিড় যে কোনো ওঝাই নাকি ভূত তাড়াতে পারছে না। মজার ব্যাপার কি জানেন? শাসক বিরোধী সবাই কিন্তু এই ভূতেদের কথা জানেন, অস্তিত্ব স্বীকার করেন, কিন্তু আমরা এদের কাউকে বলতে শুনিনি। গা ছমছম করছে, এই একটা মজার ব্যাপার। এই ভূতেদের জন্য একটা অদ্ভুত অন্তঃসলীলা প্রেম সব দলের মধ্যে রয়েছে। এবং সত্যি কথা বলতে কি, এই ভূত তো আমরাও দেখেছি, সিরিয়াসলি দেখেছি। ও জাতীয় নির্বাচন কমিশন বিহারের পর বাংলায় যখন ওই বলল নিবিড় ভোটার সমীক্ষা চালাবে, আপনারা শুনলেন, শুনে সবাই মিলে ভাবতে শুরু করলেন কি হবে না হবে। আমরা ভাবলাম এটা আমরাও দেখি না, এই ফাঁকে যদি দু চারটে ভূত টুত দেখা যায়। বিভিন্ন জেলায় আমরা একটু খোঁজ খবর নিয়েছিলাম জানেন তো, এবং তাদের যা দেখলাম, ভূতের দেখা পেয়েছি। এবং শুধু ভূতের দেখা পেয়েছি না, হরেক রকম ভূতের দেখা পেয়েছি। সেই গুপিবাঘার সেই ভূতের রাজা আসার আগে যেরকম ভ্যারাইটিস রকম ভূতের নৃত্য দেখেছিল গুপি আর বাঘা, গুপি গাইন বাঘা বাইনে, ঠিক সেই রকম ভ্যারাইটিস রকম ভূত, ভ্যারাইটিস ক্যালিবার, ভ্যারাইটিস বয়স, ভ্যারাইটিস ধর্ম, ভ্যারাইটিস দেশ, সব দেখেছি। শুধু ওই ভূতের রাজার দেখা পাওয়াটাই বাকি ছিল। বাকি সমস্ত রকম ভূত দর্শন আমরা করে ফেলেছি। এই যেরকম ধরুন মেদিনীপুরের একটা বিশেষত্ব আছে, স্বাধীনতা সংগ্রামে একটা বিরাট ভূমিকা সেখানকার মানুষজন নিয়েছিলেন। হ্যাঁ, এখনও হয়তো ওই জন্য ওখানকার মানুষজন সম্পর্কে না, ওখানকার লোকের সেন্টিমেন্টটা খুব বেশি। মানুষজনকে সহজে তারা ভুলতে পারেন না, ছাড়তে পারেন না। একটা ইতিহাসপ্রিয় মানুষ তো, ওই জন্য মেদিনীপুরের বিধানসভার 131 নম্বর বুথে, যেখানে মোট ভোটার সংখ্যা হচ্ছে 1219 জন, সেখানে মৃত ভোটারের সংখ্যা হচ্ছে 70 জন। আর ভুয়ো ভোটার মানে যে ভোটার জীবিত অথবা মৃত, কোনোভাবেই কোনো অস্তিত্ব এই পৃথিবীর ধরাধামে ছিল না কোনো দিন, কিন্তু ভোটার তালিকায় রয়েছে, এই রকম একজন রয়েছে। অর্থাৎ পার্সেন্টেজ কষলে দেখবেন মেদিনীপুরের 131 নম্বর বুথের ওই ভোটার লিস্টে প্রায় 6% কি রয়েছে বলুন তো? ভূত না, বেনজল। এরা অবশ্য ভূতেরই বংশধর, মানে ভূতুরে ভোটার, এটা আপনারা ধরতে পারেন। অর্থাৎ তাদের কদর নেই বলে ভূতেরা যতই দাবি করুক, যতই বলুক যে তাদের নিয়ে কারো কোনো হেলদোল নেই, বুদ্ধিজীবীরা চুপচাপ, কোনো মোমবাতি মিছিল হয় না, সরকার কমিশন করে না, ভূতেরা সব যাবে কোথায়? কথাটা সম্পূর্ণ সত্যি নয়। ভূতেদের যাওয়ার জায়গা আছে। এই এতগুলো বুথের এত ভোটার লিস্ট, ভূতেদের যাওয়ার জায়গার অভাব নাকি? আচ্ছা, এই প্রাক্তন বিএলএ এটা ভাবছেন না তো যে ভূত ধরতে গেলে আবার ভূতে না ঘাড় মটকে দেয়? সে
এই জন্যই হয়তো তিনি চুপচাপ সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছেন। অ্যাটলিস্ট ঘাটটার ওপর এই বোঝা টোঝাগুলো থাকলে, দায়ে থাকলে ঘাটটা শক্তপোক্ত থাকবে, আস্ত তো থাকবে। নাকি তিনি মনে মনে ভাবছেন কাজের সময় কাজী, কাজ ফুরিয়েছে বলে তাকে পাজি প্রমাণের চেষ্টা হচ্ছে। দেখলেন তো, আমতা আমতা করে তিনি দায় স্বীকার করে নিয়েছেন। এটা তো ঠিক, কিন্তু একটা প্রশ্ন ভাবাচ্ছে, ভোটার তালিকায় ভুয়ো ভোটার বা মৃত ভোটারের নাম রেখে দেওয়ার পেছনে এই বিএলওদের কি স্বার্থ থাকতে পারে বলুন তো? একটা বুথে ধরুন মৃত আর ভুয়ো ভোটার মিলিয়ে ৭১ জনের নাম খুঁজে পাওয়া গেল। এবার এই বিষয়টা তো খুব ছোটোখাটো বিষয় নয়। খেয়াল করে দেখুন একটু যোগ ঠোক করে, প্রত্যেকটা বুথে যদি এরকম ৭০-৭১টা করে ভুয়ো ভোটার থাকে বা মৃত ভোটার থাকে, মানে যাদের নামে কেউ ভোট দিয়ে যেতে পারেন, এরকম যদি থাকে তাহলে তো যে কোনো ভোটেরই হিসেবটা পুরো পাল্টে যেতে পারে। এবার ছাপ্পাটা দেবে কারা? মৃত ভোটারের বাড়ির লোক, তারা নিশ্চয়ই ভালোবেসে, আহা আমার পরিবারের লোক মারা গেছে তো কী হয়েছে, তার হয়ে ভোটটা দিয়ে দিই, এটা ভেবে তো ভোট দেবেন না। আর দিলে সেক্ষেত্রে তাহলে তারা ধরতে হবে কোনো রাজনৈতিক দলের কর্মী, কারণ রাজনৈতিক দল ছাড়া তো কারোর এই ছাপ্পা ভোটটা পেয়ে লাভ নেই। সেক্ষেত্রে ভোটার লিস্ট থেকে ভুয়ো ভোটার বা মৃত ভোটারের নাম বাদ দিলে কাদের স্বার্থে ঘা লাগবে বুঝতে পারছেন তো? মেদিনীপুরের এই ১৩১ নম্বর বুথ তো ব্যতিক্রম নয়। এর আগে মেদিনীপুরেরই আরও একটা বুথ, বারাসাতের একটা বুথ, এরকম বিভিন্ন জায়গায় স্যাম্পল সার্ভের মতো করে আমরা সমীক্ষা চালিয়েছিলাম। সব জায়গাতেই এই ভুতুরে ভোটারের খোঁজ পেয়ে গেছেন আমাদের প্রতিনিধিরা। এবার তাই জন্যই যখন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন না যে ভোটার তালিকায় যদি এত গরমিল থেকেই থাকে তাহলে কমিশন কি করে দায় অস্বীকার করছে, বললেন যখন, তখন বললো একদম ঠিক বলেছেন, ধরা তো উচিত গোড়ার থেকে। কমিশনই কি তাহলে শুধু দেয়? দেখুন, লোকসভার তৃণমূল দলনেতা দুটো পয়েন্ট সামনে এনেছেন। এবার লোকসভার তৃণমূলের দলনেতা তো, ওই জন্য দুটো পয়েন্টের মধ্যে একটা জাতীয় আর একটা আঞ্চলিক। প্রথমে আঞ্চলিকটা বলি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভোটার তালিকায় এত গরমিল ধরা পড়ে, সেই তালিকার দায়টা বা এতগুলো ভুলের দায়টা প্রাক্তন নির্বাচন কমিশনার রাজীব কুমার কেন নেবেন না? হক কথা। তিনি প্রশ্ন করেছেন যে কেন রাজীব কুমারের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশন ফৌজদারি মামলা করবে না। ঠিক কথা। এবার দেখুন, রাজীব কুমারের বিষয়টা গতকালই তো তৃণমূল সামনে এনেছিল। মহামৈত্র রাজীব কুমারের গ্রেফতারির দাবি পর্যন্ত করেছিলেন। এবার সে কথা আজকে রিপিট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বোঝা গেল? বোঝা গেল তৃণমূল দলগতভাবেই তার মানে রাজীব কুমারকে নিশানা করছে। এবার রাজীব কুমার তিনি তো একজন ব্যক্তি বিশেষ, এ রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি ছিলেন এই অবধি। তাকে যত দোষ নন্দ ঘোষ বলে এইভাবে দেগে দেওয়া যায়? আর যদি দেওয়াটা যায় তাহলে তো এটা বলতে হবে, এই যে ভোটার তালিকায় এত জল মেশানো রয়েছে বলে বিরোধীরা তৃণমূলকে দোষারোপ করছে, সেই রাস্তাটা তাহলে বন্ধ হয়ে গেল। মানে তৃণমূল সেই রাস্তাটাই, আক্রমণের রাস্তাটাই বন্ধ করতে চাইছে। এবার এটা পরিষ্কার বুঝে গেলেন। এবার তার মধ্যে একটা জিনিস দেখুন, আরেকটা কিন্তু খুঁজ, মানে ওই যেগুলো মাঝখানে ঢুকে থাকে না, এই সেরকম ব্যাপার রয়ে গেছে জানেন তো। মানে এটার সঙ্গে সঙ্গে কিন্তু এটা মেনে নেওয়া গেল বা হলো যে গোলমালটা আছে, ভূতরা আছে। কাল মহামৈত্র বলেছেন, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, আগামীকাল তৃণমূলের অন্য নেতারা বলবেন। কিন্তু যে কথাটা কাল মহামৈত্র বলেননি বা এখনও কেউ বলেননি, সেই কথাটাও তো আজ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলে দিয়েছেন। আর তাতেই তো ওই ভোটার তালিকায় যতই ভূত থাকুক, জীবন্ত হয়ে উঠেছেন এক মৃত রাজনীতিক, যার নাম হয়তো ভোটার তালিকায় নেই এখন আর, কিন্তু এই ভোটের বাজারে ফের একবার জীবিত হয়ে উঠলেন কুমার স্বামী কামরাজ। যদি ভোটার লিস্টে গরমিল থাকে আর ফেক ভোটার থাকে এবং সত্যি বাংলাদেশি থাকে, তাহলে তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট করে সেই ভোটার লিস্টের বেসিসে যারা নির্বাচিত হয়েছে সবার পদত্যাগ করা উচিত। এবং তারা যদি পদত্যাগ করে তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত। এই ভোটার লিস্টের বেসিসেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছে। এই ভোটার লিস্টের বেসিসেই
আগামী দিন উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি সাংসদদের ভোটে নির্বাচিত হবে, তাহলে পুরোটাই যদি বেনিয়ম বা অনিয়ম বা ভেজাল বা কোনো ফেক নাম থেকে থাকে, তাহলে ফার্স্ট স্টেপ হিসেবে তারা রিজাইন করুক। সারা দেশের মানুষ এসআইআরকে স্বাগত জানাবে। আমি বলছি আপনাদের, আমি আমার কথাও বলছি, বিজেপি শুরু করুক না, আমরা সবাই রিজাইন করব, কোনো অসুবিধা নেই। লোকসভা ডিসলভ করে দেওয়া হোক, লোকসভা ডিসলভ করে সারা দেশে এসআইআর হোক, তারপর ফ্রেশ ইলেকশন হোক। ভোটার লিস্টে ভুল আছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। উনি এসআইআর এবং ভোটার লিস্টের সংশোধন দুটোকে গুলিয়ে ফেলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে মা বাবার বড়লোক মা বাবার বা বড়লোক পিসির বিগড়ে যাওয়া সন্তান, তো বাড়ির সন্তান, ইতিহাস ক্লাসে ঘুমোচ্ছিল। বহুবার এসআইআর হয়েছে, তাহলে প্রত্যেকবার এসআইআর এর পর তার আগের ভোট হয়ে যাওয়া লোকসভা বা বিধানসভা সবই ভেঙে দেওয়া উচিত ওনার যুক্তি অনুসারে। এরা হচ্ছে ফুলানো ফাঁপানো নেতা, উইদাউট পিসি করে দেবে হিসি, পিসি ছাড়া আমি যেন মনিহারা পনি। এই ধরনের নেতারা ভারতবর্ষের ইতিহাস ভূগোল বিজ্ঞান কিচ্ছু জানে না। দেখুন, রাজনৈতিক তরজা এক জায়গায়, কিন্তু এই দাবি দাওয়াগুলো এবং এই কামরাজ প্ল্যানিংটা তো আরেক জায়গায়। কেন বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন তো তিনিও পদত্যাগ করবেন, কিন্তু শুরুটা বিজেপি সাংসদদের করতে হবে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে পদত্যাগ করতে হবে। এবং সোজা কথায় সরকার ভেঙে দিয়ে, লোকসভা ভেঙে দিয়ে নতুন করে ভোট চাইছেন অভিষেক। তার হয়তো মনে হচ্ছে যে পরিস্থিতিটা এখন বদলে গেছে, কনফিডেন্স আছে একটা, বললেন তো, ওই জন্য আমিও করব। কিন্তু আমরা অন্য কথা ভাবছি। এই যে ভোটার তালিকা এখন রয়েছে, যে ভোটার তালিকার ওপর এসআইআর হওয়ার কথা, সেই ভোটার তালিকা ধরে তো শুধু লোকসভা ভোট হয়নি, তার আগে পঞ্চায়েত ভোট হয়েছে, তার আগে বিধানসভা ভোট হয়েছে। তাহলে একা লোকসভা কি দোষ করলো? এই প্রশ্নটা আবার কেউ করে বুঝবেন না তো। মানে রাজনীতি তো না, কার মনে কখন কি আসে সেটা তো বলা যায় না। এই যে আমাদের এখন ঠিক এই মুহূর্তে ওই বললাম বারবার যার নাম করছি, সেই কুমারস্বামী কামরাজের কথা মনে পড়ছে। কেন পড়ছে একটু ঝেড়ে বলি আপনাদের। 1962 সালে ওই ভারত চীন যুদ্ধের পর প্রতিষ্ঠার বিরোধিতার মুখে পড়েছিলেন নেহেরু, জওহরলাল নেহেরু। এবার নেহেরুকে যখন চাপ সামলাতে হচ্ছে ঘরে বাইরে চারপাশে, তখন তার মুশকিল আসান হয়ে দাঁড়িয়েছিলেন এই কামরাজ, যিনি সেই সময় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন। কুমারস্বামী কামরাজ নেহেরুকে একটা পরামর্শ দিয়েছিলেন, ভালো পরামর্শ, মানে কঠিন কিন্তু সেই সময় ঘটনাচক্রে খুব কার্যকরী। বলেছিলেন যেখানে যেখানে কংগ্রেস বিরোধী হাওয়া উঠেছে সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের পদত্যাগ করতে বলুন, এমনকি কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদেরও ইস্তফা দিতে বলুন। এবং শুধু বলেননি, নিজেরা পদত্যাগ করেছিলেন। কামরাজ সহ 6 জন কংগ্রেসি মুখ্যমন্ত্রী 1963 সালে পদত্যাগ করেছিলেন। আর কেন্দ্রীয় মন্ত্রিসভার থেকে লাল বাহাদুর শাস্ত্রী, মোরারজি দেশাইয়ের মতো বাঘা বাঘা 6 জন কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগ করেছিলেন। কামরাজের পরিকল্পনাটা এত মনে ধরেছিল যে নেহেরু নিজেও নাকি পদত্যাগ করতে চেয়েছিলেন, সেটা দরকার পড়েনি। ওই 6 জন মুখ্যমন্ত্রী আর 6 জন কেন্দ্রীয় মন্ত্রী, মানে 1 ডজন পদত্যাগেই মোটামুটি কংগ্রেস প্রতিষ্ঠার বিরোধিতাটা কাটিয়ে উঠতে পেরেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে মনে হলো কি জানেন তো, ভবিষ্যতে তার এই লোকসভা ভেঙে দেওয়ার প্রস্তাবকে কেউ দ্বিতীয় কামরাজ পরিকল্পনা বা অভিষেক পরিকল্পনা বলে ডাকবে না, এরকম গ্যারান্টি দেওয়া যায় না। হতেই পারে। দেখুন, ভোটার তালিকায় বিশ্বাসযোগ্যতা নিয়ে যারা এ রাজ্যে সব থেকে বেশি সরব, যারা বলছেন যে ভোটার তালিকাকে নিষ্কলুষ করতেই এই সমীক্ষা প্রয়োজন, সেই বিজেপির সরকারকেই সবার আগে এই ভোটার তালিকার প্রতি অনাস্থা প্রকাশ করে পদত্যাগ করতে বলছেন অভিষেক ব্যানার্জি। এটাও তো এক ধরনের প্রতিষ্ঠার বিরোধিতাই। এই হাওয়াটা তো উঠল। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাবকে ভবিষ্যৎ কিভাবে মনে রাখবে সেটা নির্ভর করছে তার কথা বর্তমানে কতটা গুরুত্ব পাবে তার ওপর। বাংলা থেকে একটা মানুষ যার ভোটার লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায় এবং বিজেপি যদি ভাবে যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আমরা দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করব, আমরা যে ভাষায় বিজেপি বোঝে সেই ভাষায় আমরা জবাব দিতে জানি। বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে তাহলে 1 লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব, বিজেপির কোনো নেতা বাঁচাবে না। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কথাকে কেউ নির্বাচন কমিশনের বিরুদ্ধে হুঁশিয়ারি বলতে পারেন, কেউ বলতে পারেন কমিশনের উপর চাপ তৈরি করে রাজ্যে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষাটাই বানচাল করতে চাইছে তৃণমূল কংগ্রেস।
বলতেই পারে যে নির্বাচন কমিশনের হ্যাঁ স্যারকে তৃণমূল না স্যার করে দিতে চাইছে। এবার এই এতগুলো বিভিন্ন মুখে যদি কথা আসে তখন তো জানতে হবে যে উদ্দেশ্যটা ঠিক কী, এটা আমরা জানি না। আমরা শুধু এটা বুঝতে পারছি লোহা ক্রমশ তাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে বলেছিলেন না, ওই দুটো নাম বাদ গেলে তিনি বুঝিয়ে দেবেন যে কত ধানে কত চাল। আজ কি বললেন, একটা নাম বাদ গেলে 1 লক্ষ লোক নিয়ে গিয়ে ওই কমিশন ঘেরাও করবেন, মানে 2 থেকে কমে 1 হলো, অর্থাৎ চাপ বৃদ্ধি পেল, তাই না? এই কমিশনের বিরুদ্ধে এসআইআর বিরোধিতার ফাঁসটা তার মানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও আঁটোসাঁটো করলেন। এবার এই বজ্রাটুনি ফসকাগের হবে কি না সে তো দুজনের ওপর নির্ভর করছে। এক, সময়, সেই মহাভারতের সময় मैं समय हूँ, আর 2 বিজেপি। কারণ তৃণমূল যেরকম প্রচার করছে যে কমিশন বিজেপির ষড়যন্ত্রে সামিল হয়েছে, এটা 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 তৃণমূল নেতাদের এই প্রচারটা বিজেপির ওপর তো বড় চাপ। তেমনি বিজেপির নেতারা বলছেন যে অবৈধ ভোটারদের বাঁচাতেই এসআইআরের বিরোধিতা করছে তৃণমূল। দেখুন, কার দুটো বিপরীতমুখী বক্তব্য কিন্তু। একদিকে ওই এখানে বাংলার ভোটারদের, মানে যারা তৃণমূলের ভোটার, সোজা কথায় তাদের বাদ দেওয়ার জন্যেই বিজেপির কথায় কমিশন কাজ করছে, এটা যদি একদিকে থাকে, আর যদি ওইখানকার মানে বাংলার ভোটারদের ভোটাধিকার তার যে গুরুত্ব সেটাকে বানচাল করে দিচ্ছে যে সমস্ত ভুয়ো ভোটাররা, তাদের আটকাতেই, তাদের বাঁচাতেই তৃণমূল এই এসআইআরের বিরোধিতা করছে। এই দুটো তো কমপ্লিটলি পরস্পর বিরোধী। বিজেপির বক্তব্যে যদি চিড়ে ভেজে অর্থাৎ ভোটারদের বিশ্বাস জন্মায়, তাহলে তৃণমূল কংগ্রেসের এই প্রবল এসআইআর বিরোধিতার ফলটা হিতে বিপরীত হয়ে যেতে পারে। কিন্তু সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো মাথায় রাখা উচিত। এর মধ্যেই তো বিহারে ওই এসআইআরটা শেষ হয়ে গেছে, আপনারা জানেন সবাই, 65 লক্ষ ভোটারের নাম বাদ পড়ে গেছে। এবার সেটা নিয়ে যতই রাজনীতি হোক, সুপ্রিম কোর্ট আজ নির্বাচন কমিশনের পাশেই তো দাঁড়িয়েছে। 65 লাখ, খেয়াল করে দেখুন। এবং সত্যি কথা বলতে বিহারে যে বিরাট হইচই হচ্ছে তাও কিন্তু না। শীর্ষ আদালত বলেছে যে আধার কার্ড নাগরিকত্বের পরিচয় হতে পারে না, কারণ আধার কার্ডকে সন্দেহের ঊর্ধ্বে রাখা যাচ্ছে না, আধার কার্ড জাল হচ্ছে। এবার এই যে সুপ্রিম কোর্টের এই ধারণাটা, এটার মধ্যে যদি আবার বাংলার কিছুটা অবদান থাকে তাহলে অবাক হওয়ার কিছু নেই। দেখুন, আজকে এই বোম্বে হাইকোর্ট একটা মামলার শুনানিতে বলেছে আধার তো বটেই, ভোটার বা প্যান কার্ডও নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। কেলেঙ্কারির অ্যাক্সেস বলুন তো, কোন মানে পরিচয়পত্রটা এরপরে মানে সত্যি সত্যি ভ্যালিড হবে সেটা নিয়েই তো এবার মাথা খারাপ করতে হবে। আপনি আমি সবাইকেই তো আলটিমেটলি ওই পরিচয়পত্র দিয়েই প্রমাণ করতে হবে আমরা নাগরিক। এবার কোন মামলার শুনানিতে এই কথাটা বলেছে হাইকোর্ট জানেন? বাবু আব্দুর রউফ নামে একজন, মানে যাকে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার করেছিল পুলিশ, তিনি জামিনের আর্জি জানিয়ে মামলা করেছিলেন। বোম্বে হাইকোর্টে সেই মামলার শুনানি ছিল। ওই মামলাকারীর আইনজীবী আদালতে সওয়াল করেছিলেন যে আধার, প্যান, যা যা হয় আর কি, ভোটার কার্ড, সব এদেশের নাগরিকত্ব হিসেবে যা যা দেখা যায় সব কিছু যাবতীয় নথি তার ওই মক্কেলের কাছে রয়েছে। এরপর কিভাবে তাকে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে গ্রেফতার করা যায়? কিন্তু তার যুক্তি খারিজ করে দিয়েছেন বিচারপতি, জামিনের আর্জিটা খারিজ করে দিয়েছেন তিনি। এবং তার পর্যবেক্ষণ, আধার, প্যান, ভোটার কার্ডই ভারতীয় নাগরিকত্ব প্রমাণের পক্ষে যথেষ্ট নয়। এবার এই দুটো আদালতের পর্যবেক্ষণই তো কমিশনের পক্ষে যাচ্ছে, আর আদালতই তো শেষ কথা। ভোটার তালিকা পরিমার্জন বা নিবিড় ভোটার সমীক্ষা যেরকম কারো নাগরিকত্ব বিচারের মাপকাঠি নয়, তেমনি তো আধার কার্ড বা প্যান কার্ড কোনো ভোটারের বৈধ না অবৈধ সেটাও মানে প্রমাণ করে দেওয়ার, ভোটারকে বৈধ না অবৈধ সেটা প্রমাণ করার মাপকাঠি থাকলো না। এরপর কমিশন যদি এ রাজ্যের কোনো ভোটারের যে কোনো পরিচয়পত্র, এবার যে কোনো মানে কোনটাকে গ্রাহ্য করা হবে সেটা জানি না, কিন্তু এই যা খুশি যা যা আছে আর কি আমরা চট করে জানি, এগুলোকে পরিচয়পত্র বলে গ্রাহ্য না করে এবং যদি উপযুক্ত নথির অভাবে তাকে সন্দেহজনক ভোটার বলে দাগিয়ে দেয় বা তার নাম যদি ভোটার তালিকার থেকে বাদ দেয়, তাহলে কি হবে? এই সম্ভাবনাটাও তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রজ্জুতে সর্পভ্রম বলে তো একটা বিষয় আছে নাকি? এই তো দেখলেন
ভোটার তালিকার সমীক্ষা তো হয়েছে, কেউ মারা ঠাড়া গেলে সেই নামটা বাদ দেওয়ার জন্য বিএলওদের তো দায়িত্ব দেওয়া হয়েছিল। আলটিমেটলি কি হয়েছে? কে করবেন এই কাজগুলো? বিএলওরাই তো। এর পরবর্তী ক্ষেত্রে অতি নিবিড় সমীক্ষার ক্ষেত্রেও এদের তো এই কাজই করতে হবে। সুতরাং সেক্ষেত্রেও এরকম কিছু গণ্ডগোল হবে না এটা গ্যারান্টি দিয়ে বলা যায়। সেক্ষেত্রে কি হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কমিশনের সদর দপ্তর ঘেরাও করতেই পারেন, কিন্তু তিনি বা তার দল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আড়াল করছেন, এই অভিযোগ থেকে মুক্তি পাবেন কি? এই অভিযোগটা আরও জোরালো করে তুলবেন না তো বিরোধীরা? বললাম না, লোহাটা গরম হচ্ছে, কে যে কখন কোথার থেকে হাতুড়ি মেরে দেবে সেটা অ্যাটলিস্ট এই মুহূর্তে বলা যাচ্ছে না। ভোটার লিস্টে একটা নাম বাদ গেলেও নির্বাচন কমিশন ঘেরাও করবেন। আবার সেই বোকা বোকা কথা, ভোটার লিস্টে মৃত মানুষের নাম আছে, বাদ যেতে হবে। বলা উচিত ভোটার লিস্টের নাম করে যেন যেভাবে করার চেষ্টা করছে দিল্লি, কার্যত নাগরিকত্ব অথবা কার্যত বাদ ঠাকুরদার তথ্য তালাশ, সেটা করলে অবশ্যই আপত্তি করতে হবে। বলেছিল এর আগে দিল্লি যাব 10 লক্ষ লোক, তা আপনার রাজঘাটে দিল্লি পুলিশের লাঠিকে ছুটে পালিয়েছে। দেখুন, সুজন চক্রবর্তীর কথা শুনতে শুনতে কখনো মনে হচ্ছিল ইন্ডিজোটের এরা সবাই তো মেম্বার, মানে সিনিয়র মেম্বার সেই হিসেবে আর কি গাইড করছিলেন বোধহয় ঠিক কীরকমভাবে অভিযোগটা তোলা উচিত, টেকনিক্যাল গণ্ডগোল যাতে না থাকে। এই টেকনিক্যাল গণ্ডগোল এইটা বলতেই হঠাৎ মনে পড়লো, টেকনিক্যাল লড়াই তো চলছে এখন। ওই বলে না বুনোল বাঘা তেঁতুল, শুনেছেন তো? সেই তার লড়াই চলছে এখন। কেন বলছি? এই বুনোলে কি থাকে? বুনোলে ক্যালসিয়াম অক্সালেট থাকে, ওই স্ফটিকের মতো ছোট ছোট, গলার মধ্যে যখনই ওল খান গলার মধ্যে ঢুকে গলার এই ভেতরে 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 ফুটে থাকে, চুলকায় গলা। আর তেঁতুল, হাতে থাকে টার্টারিক অ্যাসিড, মানে তেঁতুলের এই টার্টারিক অ্যাসিড ওই ওলের ক্যালসিয়াম অক্সালেটকে প্রশমিত করে, গলিয়ে দেয়। ফলে বুনো ওল খাওয়ার পর যদি তেঁতুল খান তাহলে ওই চুলকুনিটা কমে যায়, গলা কুটকুটুনিটা কমে যায়। যেভাবে তৃণমূল নির্বাচন কমিশনের সুপারিশ উড়িয়ে দিয়েছে, তাতে যদি তাদের কারোর বুনো ওল বলে মনে হয়, তাদের তো অবাক হওয়ার কিছু নেই, মনে হওয়াটাই স্বাভাবিক। কিন্তু উল্টো দিকে নির্বাচন কমিশনও কি বাঘা তেঁতুল হওয়ার কথা ভাবছে? এই ভাবনাটাও তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সংঘাতটা কিন্তু বেনজির পর্যায়ে যেতে চলেছে, বিশ্বাস করুন। এরকম দেখা যায়নি। 72 ঘন্টা ডেডলাইন প্রথমে ওই 4 জন সরকারি আধিকারিক যারা ওই ভোটার তালিকা পরিমার্জনের কাজে নিযুক্ত ছিলেন গণ্ডগোল করেছেন, ইচ্ছাকৃতভাবে গণ্ডগোল করেছেন, এই অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিল নির্বাচন কমিশন। প্রথমে বলেছিল, তারপর 72 ঘন্টা ডেডলাইন দিয়েছিল। এবার রাজ্য সরকার তাদের সাসপেন্ড করেনি, তার বদলে কি হয়েছে? মুখ্য সচিবকে এবার তলব করেছে নির্বাচন কমিশন, তাও 24 ঘন্টার মধ্যে। মনে পড়ছে আপনার এরকম তলব এর আগে কখনো হয়েছে? অনেকেই মনে করতে পারছেন না। দেখুন, তৃণমূল দল হিসেবে কমিশনকে অগ্রাহ্য করতে পারে, কিন্তু মুখ্য সচিব তিনি তো পলিটিক্যাল লিডার নন, তিনি একজন সাংবিধানিক পদাধিকারী। তাহলে তিনি কতদূর পর্যন্ত এই বিবাদের অংশ হয়ে যেতে পারেন, বা আদৌ কি যেতে পারেন? এই প্রশ্নটা খুব জরুরি। কমিশনের তলবের পরেই উত্তরটা খানিকটা মিলেছে, যা জানা যাচ্ছে তাতে মুখ্য সচিব আগামীকাল ওই কমিশনের মুখোমুখি হচ্ছেন। মানে এক্ষেত্রে অন্তত সংঘাতটা ডালপালা ছড়াতে পারছে না। এটা তৃণমূল বলতে পারে যে শুনবো না তোমাদের কথা, যা করার করো, কিন্তু তৃণমূল সরকারের মুখ্য সচিব তিনি কিন্তু কমিশনের নির্দেশটা মানছেন, তিনি ওই মোডে যাচ্ছেন না। মোদ্দা কথা হলো মুখ্য সচিব কমিশনের নির্দেশ অমান্য করতে পারছেন না। এই সংঘাতটা দেখে আরেকজনের কথা মনে পড়ে যাচ্ছে, জানেন তো? আলাপন বন্দ্যোপাধ্যায়, মনে আছে? তিনিও মুখ্য সচিব ছিলেন। এই এখন যে মনোজ পন্থ যে পদটায় রয়েছেন, মনোজের আগেই সেই পদে ছিলেন আলাপন। আলাপনের অবসরের পরেও কেন্দ্রের কাছে মেয়াদ বৃদ্ধির আবেদন করেছিল সরকার। এবার ভালো করে বুঝুন, আবেদনটা সরকারকে করতে হয়েছিল। সরকারের নির্দেশ যেরকম মুখ্য সচিব মানবেন, তেমনি মুখ্য সচিবকেও সাংবিধানিক এখতিয়ারে কেন্দ্র বা কমিশনকে মানতে হবে।
রাজনীতির কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু সংবিধানের আর নির্দিষ্ট বাধ্যবাধকতা মানতেই হবে। সেই বাধ্যবাধকতাতেই আলাপনকে ডেকেছিল কেন্দ্রীয় কর্মীবর্গ এবং প্রশিক্ষণ বিভাগ। আলাপনকে দিল্লিতে জয়েন করতেও বলেছিল, রাজি হননি। এইখানে কি মানে পশ্চিমবঙ্গ সরকারে থাকতে চেয়েছিলেন, ফল কি? এখনও ব্রাত্য হয়ে রয়েছে। ঠিক যেরকম এখন নির্বাচন কমিশন ডেকেছে মনোজ পন্থকে, তাকেও তো সেইভাবে ডাকা হয়েছিল। তিনি যাননি, মনোজ পন্থ যাচ্ছেন। কিন্তু রাজনীতির লড়াইয়ে সংবিধান কিভাবে জড়িয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছেন তো? আরেকটা জিনিস একটু পরিষ্কার করা দরকার, এই যে কমিশনের সুপারিশ সরকার মানল না, এতে কি হতে পারে? কাল বলেছিলাম একটা অপশানের কথা। অপশানটা কি? সংঘাত সাংবিধানিক বিপর্যয় ডেকে আনলে নির্বাচন প্রক্রিয়াটাই পিছিয়ে যেতে পারে। অতীতে সেই রকম বক্তব্য তো টিএন সেশন রেখেছে। এবার তাতে সরকার বা শাসক দল নিজেদের শহীদ মনে করে আবার মাইলেজও পেতে পারে। মানে গণতন্ত্র ভুলুণ্ঠিত এই কথাটা বলার সুযোগ তো পেতেই পারে। এটাও একটা মজার দিক আর কি। আজ দ্বিতীয় একটা অপশানের কথা বললেন অবসরপ্রাপ্ত বিচারপতি। মুখ্য সচিবের সঙ্গে কথা বলে ফয়সলা না হলে কমিশন আইনিভাবে শতপ্রণোদিত মামলা করতে পারে। কাদের বিরুদ্ধে? সরকারি আধিকারিকদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে তাদের অভিযোগ। এবং সেক্ষেত্রে রাষ্ট্রপতির দ্বারস্থ হতে পারে কমিশন। এটা যদি হয় তাহলে তার একটা সাংবিধানিক সংকট সরকারকে ভুগতে হবে, এবং তার থেকেও বেশি ভুগতে পারেন ওই সরকারি আধিকারিকরা। মানে একটা ক্রাইসিস, সেই ক্রাইসিস মেটাতেই কি আজ ফের অভয়বাণী শোনালেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর কি জানেন? পাড়ায় সমাধান প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নির্ভয়ে কাজ করুন এবং ভোটার তালিকায় নজর রাখুন। এতেও দুখানা প্রশ্ন আছে। এক, নির্ভুল কাজ করলে ভয়টা কিসের? ভয় থাকলে তবেই তো নির্ভয় হওয়ার প্রশ্ন। ভয় কি শাকের করাতে? আর দুই, পাড়ায় সমাধানে কেন ভোটার তালিকার কথা বলতে হচ্ছে? এটা কি নেহাতি কাকতালীয়, নাকি তলে তলে ক্রাইসিসের সমাধান? এটা কিন্তু ভেবে দেখার বিষয়। মনোজ পন্থ, আপনাকে ঠিক করতে হবে সংবিধান ফাইনাল না মমতা ফাইনাল। যদি মমতা ফাইনাল হয় আপনার চাকরি থাকবে না। মুখ্য সচিব যিনি সমস্ত কাজের দায়বদ্ধতা অবশেষে গিয়ে তার ওপর বর্তায়, কালকে তার সাথে আলোচনা করে এই বিষয়টি সমাধান বার করার চেষ্টা হবে। যদি সেক্ষেত্রেও কোনো জট না কাটে তখন নির্বাচন কমিশনকে জানাতে হবে রাষ্ট্রপতিকে যে এই বিরোধটা যাতে মীমাংসা নেওয়া যায়। কেন্দ্রীয় সরকার বা বিজেপি যেন তেন প্রকারে বাংলাকে ডিস্টার্ব করতে চায়। এক্ষেত্রে প্রয়োজন হলে কমিশনও সুমোটো একটা এফআইআর করার সম্ভাবনার কথা ভাবতে পারে। নির্বাচন কমিশনের এই আদেশকে অমান্য করার যে সাহস বা দুঃসাহস সেটা দেখিয়েছে আমাদের চিফ সেক্রেটারি সিএস। প্রশাসনিক আধিকারিকরা রাজনীতির নেতাদের দ্বারা যদি কথায় কথায় উদ্বোস করতে হয় তাহলে প্রশাসনিক নিরপেক্ষতা বলে দেশে কিছু থাকে না। এগুলো রাজনৈতিক নেতাদের কথা। এই ব্যাখ্যাগুলো কিন্তু কখনো ফিক্সড বলে ধরবেন না। এগুলো যখন যেমন তখন তেমন, নিজেদের সুবিধা মতো বদলে না। আমরা শুধু সোজাসাপটা বিষয়টা আপনার আমার মতো করে, সাধারণ মানুষের মতো করে বোঝার চেষ্টা করছি। ওই বলে না, ওল খেও না ধরবে গলা, ওষুধ খেতে মিছে বলা, বাচ্চাদের ছড়াতো। সেই বাচ্চাদের মতো করে সহজ সরল তো ওইভাবে দেখার চেষ্টা করছি। আসলে এই বাচ্চাদের ছড়াগুলো মাঝে মধ্যে কিন্তু বড়দের জীবনেও কাজে আসতে পারে। কীরকম আপনারা তো জানেন, ওষুধে কাজ না হলে একমাত্র উপায় অপারেশন, খেটে বাদ দেওয়া। সোজা বাংলা তো তাই। এই অতি নিবিড় সমীক্ষা কি তেমনই কোনো অপারেশন? বাদ দেওয়া তার মানে ব্যাপারটার মধ্যে রয়েছে। সেজন্যই কি তৃণমূলের এতটা আপত্তি? মানে অবৈধ বাংলাদেশিতে তৃণমূলের আপত্তি জোরালো নয়, এটা কিন্তু ঘটনা। বলা হচ্ছে একটুখানি ঠিক আছে, এরকম ব্যাপার আর কি, মৃদু আপত্তি আছে একটা, দেখাচ্ছে। ন্যাচারালি কে বলবেন যে অবৈধ বাংলাদেশি থাকুক, কিন্তু অবৈধ ভোটার বাতিল দেখলেন তো, গলার জোর অনেক বেশি।
পথে নেমে প্রতিবাদ শুরু অলরেডি করে দিয়েছে শাসক দল। দেখুন, এই দুটোর মধ্যে না ফারাক আছে। একটা বললে ওই দেশের সেন্টিমেন্ট, বাইরের থেকে অনুপ্রবেশকারীদের ঢুকে পড়া, মানে যেটা বোনাফাইড অন্যায়, সেইটাকে সমর্থন করা হয়ে যায়। ওই জন্য ওখানে জোরালো আপত্তি একটা রেখে লোকের কাছে বার্তা দেওয়া, সেটা মারাত্মক লেভেলে না। কিন্তু ভোটার তালিকার থেকে নাম বাদ, অবৈধ ভোটার বললেই তাকে বৈধ বলে দেগে দেওয়া এবং এটাকে প্রতিবাদ করা, সেটা জোর গলায় কেন? কারণ সেক্ষেত্রে মানুষের কাছে বিরাটভাবে এই বার্তাটা যাবে, তৃণমূল তো তাদের দল, তাদের বাঁচাতে লড়ছে, ইনফ্যাক্ট তাদের ভোটাধিকারই বিপর্যয়ের মুখে, একমাত্র বুক দিয়ে আগলাচ্ছে তৃণমূল। দেখুন, নির্বাচন কমিশনের মূল অভিযোগটা কী ছিল? কমিশনের ইউজার আইডি আর পাসওয়ার্ড ব্যবহার করে দিয়ে ভোটার তালিকায় কারচুপি করা হয়েছে। একজন ইআরও করেছেন বলেও একটা সময় অভিযোগ উঠেছে। এবার একটা বিধানসভায় একজন ইআরও থাকেন, আর প্রতি বিধানসভায় 10-12 জন এইচআরও থাকে। মানে এদের ধাপে ধাপে বিভিন্ন হায়ারার্কি আর কি, ধাপ, কেউ ওপর থেকে ওপরে একজন, তার তলায় কয়েকজন, তার তলায় কয়েকজন, এরকম। এবার দেখুন, একজনের ক্ষেত্রেই অভিযোগটা এসছে যে তিনি ইউজার আইডি আর পাসওয়ার্ডটা জাল করেছেন। এবার একজন যদি করেন এটা, বাকিরাও করে থাকতে পারে, এই অভিযোগটাও তো উড়িয়ে দেওয়া যায় না। এবার দেখুন, সরকারিভাবে অভিযোগ একবারও কিন্তু উড়িয়ে দেওয়া হয়নি। এখানে এই বিষয়টার গুরুত্ব। সরকার ডিফেন্ড করবে আগেই বলেছিল, এখন কি বলছে? বলা হচ্ছে কাজের প্রেশার, বলা হচ্ছে আগে সরকারি তদন্ত তারপর ব্যবস্থা। মানে ওড়ানো যাচ্ছে না, কিন্তু মানাও যাচ্ছে না। এই জন্যেই সেই সুকুমার রায় বলেছিল না, খাচ্ছে কিন্তু গিলছে না। মানুষের তো 3টে হাত, জানেন তো, ডান হাত, বাঁ হাত আর অজুহাত। এখানেই কংগ্রেস আর তৃণমূলের মিল এবং অমিল। মিলটা কোথায়? দিল্লিতে আজও পথে নেমে একসঙ্গে প্রতিবাদে সামিল হয়েছে বিরোধীরা। রাহুল গান্ধী চাইছেন স্বচ্ছ ভোটার তালিকা, কিন্তু তৃণমূলের একমাত্র পাখির চোখ, নো স্যার, মানে বাংলায় এসআইআর না করতে দেওয়া। এখানে এই ব্যক্তি হিসেবে মাঝখানে চলে এসছেন মুখ্য সচিব মনোজ পন্ত ঘটনাচক্রে। দেখুন, কমিশন তাদের যদি এই তৃণমূলের অভিযোগ অনুযায়ী ধরে নি উদ্ধত খাঁড়া, যারা কোপ মেরে ভোটার তালিকা ছোট করার দিকে নজর দিয়েছেন, তাহলে তৃণমূল কি? তৃণমূল আগলে রাখার আধার, মাঝখানে মনোজ পন্ত, যেভাবে দেখেন আর কি। দেখুন, কমিশন বনাম রাজ্যের সংঘাতের একটা রেফারেন্স বরঞ্চ দিই। 1984 সাল সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল একটা, হরিয়ানা বনাম নির্বাচন কমিশনের মামলা। কমিশন কয়েকটা কেন্দ্রে উপনির্বাচন করতে চেয়েছিল, সরকার মানেনি। সুপ্রিম কোর্ট সেদিন কমিশনের পক্ষেই রায় দিয়েছিল এবং সেই মামলায় সরকারের পাশাপাশি বিশেষ নির্দেশ শুনতে হয়েছিল সেই রাজ্যের মুখ্য সচিবকে। কমিশনের সাথে কাল দেখা করতে যাচ্ছেন মনোজ পন্ত, তাকেই কি ওই রেফারেন্সটাই আগামীকাল মনে করিয়ে দেবে কমিশন? দেখুন, কমিশন বনাম সরকারের সংঘাতে মুখ্য সচিব যেরকম একটা ক্যারেক্টার, আরেকটা ক্যারেক্টারও তো আছে মুখ্য সচিবের মতো, তিনিও অরাজনৈতিক। এই অরাজনৈতিক ক্যারেক্টারদের না সবসময় রাজনীতি টানাটানি করে, জানেন তো। রাজনীতির এতে সুবিধা, কারণ রাজনৈতিক ক্যারেক্টারদের ওপর মানুষের তত ভরসা থাকে না, তাই অরাজনৈতিক হলে লোকেরা অটোমেটিক একটা সিম্প্যাথি কাজ করে বা একটা বিশ্বাস তৈরি হয়ে যায়, না এটা সাধারণ মানুষ, এক্ষেত্রে এরকম হতে পারে, ঠিকই বলছে হয়তো। এই জন্যেই এই অরাজনৈতিক চরিত্রকে টাইম টু টাইম নিদর্শন হিসেবে, উদাহরণ হিসেবে আমাদের সামনে রাজনীতি দাঁড় করিয়ে দেয়। তো এই নতুন ক্যারেক্টারটিকে, ইনি হলেন মিন্তা দেবী। বিরোধীদের দাবি কি জানেন? 100 বছর পেরিয়ে যাবার পর মিন্তা দেবীর নাম ভোটার তালিকায় উঠেছে। মানে মিন্তা দেবী নামের এই চরিত্র প্রথমবার ভোট দিয়েছেন, অথবা এই চরিত্রটাই কাল্পনিক যা ভোটার তালিকায় জায়গা পেয়ে গেছে। হতে পারে মিন্তা দেবী ভোটার তালিকার ভূত,
যে ভূত খুঁজছেন রাহুল গান্ধী। দেখুন, একটা মাত্র রাজ্যের তথ্য বের করেছেন, এবার তার ভিত্তিতে এই সব রাজ্যে ভূত খুঁজতে চাইছে কংগ্রেস। সব রাজ্যে ভূত খোঁজা মানে তাই তো আর একটা বিপদ। কংগ্রেস আর তৃণমূলের সম্ভাব্য জোটটারই তো সলিল সমাধি হয়ে যেতে পারে এই ক্ষেত্রে। কারণ তৃণমূল আর যাই হোক, ভুয়ো ভোটার খোঁজা হোক, মানে ভোটার খোঁজা হোক, ভোটার তালিকা না যদি আপনি যাচাই করেন তাহলে তো ভুয়ো না বৈধ এটাই পাবেন না। আর তাতেই যদি ভুয়ো পাওয়া যায় তাহলে তো বাদ দিতেই হবে। এগুলোর কোনোটাই তো তৃণমূল করতে চাইছে না। सिर्फ कॉन्स्टिट्यूशन को प्रोटेक्ट करने, उसकी रक्षा करने, संविधान की रक्षा करने, और हम करते रहेंगे, हम रुकेंगे नहीं। फर्स्ट टाइम मिलता दे 124 इयर्स वोटर आईडी कार्ड, ऐसे तो बहुत अनलिमिटेड केसेस हैं। अभी पिक्चर बाकी है। বলছেন যখন পিকচার বাকি হয়, সুতরাং আপনি আমি বসে থাকি। অবশ্য পিকচার কি কম পড়িয়াছে কিছু? একটু আগেই বললাম না যে ওষুধে কাজ না হলে অপারেশন মাস্ট, কিন্তু ওষুধ যদি কাজ দেয়, কাজ দিলেই তো চারপাশে বিভিন্ন রকম পিকচার তৈরি হয়। এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বনাম মহামৈত্রের ঝামেলা, ওটা যেটা মনে হচ্ছিল যে ওষুধেই হয়তো মিটে গেল ঝামেলাটা। এবার ওষুধে সাময়িক ব্যথা কমলো না অসুখটাই পুরো সেরে গেল সেটা তো এক্ষুনি বলা যাচ্ছে না। কিন্তু ছবিগুলো আমরা দেখেছি, প্রচুর ছবি এই দুজনেরই ঘুরে বেড়াচ্ছে, এবং তাই নিয়ে চারপাশ রাজধানী পুরো সরগরম। কাল দিল্লিতে বিরোধী সাংসদরা প্রবল প্রতাপ দেখালেন, মহামৈত্র অজ্ঞান হয়ে গেলেন, আরও কত কিছু হলো, ছবি টবি, তো সেগুলো নিয়ে চারপাশে হুল্লাট। কিন্তু কল্যাণ তিনি অনুপস্থিত। কল্যাণ কি বললেন? বললেন দলের নির্দেশে মামলা লড়তে গেছিলেন। ভেবে দেখার মতো বিষয়। দিল্লিতে কর্মসূচিতে কল্যাণ থাকলেন না, কিন্তু তার ফলে কি হলো? দিনভর কে খবরে থাকলেন? মহামৈত্র। এটা বুঝতে পারলে তিনি কি জায়গাটা ছাড়তেন, যতই ওই ওষুধে কাজ করুক? দেখুন, তৃণমূলের যে কোনো প্রতিবাদে এতদিন কল্যাণী হতেন দলের শো স্টপার, মানে চমক। কল্যাণ এবারও হাইলাইট হতে পারতেন, কিন্তু তার অনুপস্থিতিটাই সবার সামনে বড় হয়ে দাঁড়ালো। আর সেই ফাঁকে মানে যে শূন্যতা তৈরি হলো, ওই বলে না কোথাও কোনো শূন্যতা বিরাজ করতে পারে না, কিছু না কিছু এসে জায়গা ভরাট করে দিয়েছে। মহামৈত্র সেই জায়গায় এসে ভরাট করে দিয়েছেন। এবার ভাগ্যিস কল্যাণের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ের পর দিল্লির কর্মসূচিটা হলো, নাহলে বিজেপি যেভাবে মহামৈত্রের অসুস্থতা নিয়ে খোঁচা দিচ্ছে তার থেকে কয়েক গুণ বেশি খোঁচা হয়তো কল্যাণী দিয়ে দিতেন। মানে অতীতের ট্র্যাক রেকর্ডটা জাস্ট আমরা এখনও ভুলতে পারছি না। তো তবে এখানেই আরেকটা সিরিয়াস ম্যাটার জড়িয়ে যাচ্ছে। দেখুন, রাজনীতিতে ব্যক্তি আক্রমণ করার একটা সীমা থাকে। কখনো কখনো অবশ্য ব্যক্তি আক্রমণটাও রাজনৈতিক কারণেই হয়, কিন্তু কল্যাণ এবং মহুয়ার ঝামেলার রাজনীতি নেই, কেবলই ব্যক্তিগত আকচাকচি। এটা নিয়ে কোনো সংশয় নেই। দলের ওষুধের কারণে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপাতত থেমেছেন বটে, কিন্তু এটা অপারেশন সিঁদুরের মতো স্থগিত। এবার কতদিন থাকবে কেউ জানে না। কিন্তু গেলেন কোথায়? বাজারে একটা ছবি জড়িয়েছে জানেন, এই তৃণমূলের সাংসদরা যখন দিল্লি পুলিশের মার খাচ্ছেন তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছবি তুলছেন। এটা খোঁচা দেওয়া হচ্ছে কল্যাণকে, এবং তাও তারই এলাকায় পোস্টার দিয়ে, তার দলের লোকজনই হয়তো দিচ্ছেন। ছবিটা ছড়াতেই যার জন্য সাফাই দিতে নামতে হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, বোঝাতে হয়েছে যে রাজনীতি রাজনীতির জায়গায় আর ব্যক্তি ব্যক্তির জায়গায়। মহুয়ার সঙ্গে ঝামেলায় হয়তো এটাই বুঝিয়েছে দল, এটাই বলবেন সব কথায়। দেখুন, অলিখিত হলেও একটা নোটিশ যে কল্যাণের দুয়ারে সাঁটিয়ে দেওয়া হয়েছে সেটা তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রশ্ন তো সেটা না, প্রশ্ন হচ্ছে আরও আগে যদি নোটিশটা সাঁটানো হতো তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি উপরাষ্ট্রপতির চেয়ারটাকে ওইভাবে অঙ্গভঙ্গি করে দেখাতে পারতেন? আরও একটা কথা, দল যেমন কল্যাণকে বুঝিয়েছে তেমনি প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সামিল থেকে কল্যাণও কি দলকে কিছু বোঝালেন? কল্যাণও কি পাল্টা বুঝিয়ে দিলেন যে রাজনীতি রাজনীতির জায়গায় আর উন্নয়ন সেটাও রাজনীতির ঊর্ধ্বেই থাকা উচিত? আমরা সবাই দাঁড়িয়েছিলাম, উনি নমস্কার করলেন, আমার সঙ্গে কথা বললেন, কল্যাণ জি कैसे है? सब कुछ मिल के कल्याण है तो? हाँ, सब कुछ मिल के कल्याण है, ठीक है। और পরে ওই
যখন ওই ফটো তোলার জায়গায় আমাদের এসপিজিরা পিছনে দাঁড় করে দিয়েছিল, সামনে কয়েকটা চেয়ার ছিল, প্রধানমন্ত্রী বসবেন বা আরও 3-4 জন বসবেন বলে, তা প্রধানমন্ত্রী নমস্কার করে আমার দিকে এগিয়ে এলেন। উনি এসে বলেন সব চেয়ার হাঁটা দিজিয়ে, সব চেয়ার হাঁটাও। বলে আমিও চেয়ার হাঁটাতে গেছি, প্রধানমন্ত্রী নিজেও চেয়ার হটিয়েছে কিন্তু দিয়ে তারপরে ওই পাশেই ছিলাম, পাশে দাঁড়িয়েছে। তার সৌজন্যতা বোধ তো আছে, সৌজন্যতা বোধ তো আর অপোজিশন বলে সৌজন্যতা বোধ তো নষ্ট করতে পারি না। রাজনীতিতে সৌজন্যতা বোধ নষ্ট করার কোনো জায়গা নেই। আর এদের আন্দোলনটা তো 8 তারিখে হওয়ার কথা ছিল, 8 তারিখ থেকে 11 তারিখ করে দিচ্ছে। এখন 11 তারিখে আমার মামলা আছে, আমি কি করে যাবো? একসঙ্গে দুটো করতে পারবো না। ঠিকই, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী তো, যুক্তিতে কোনো ফাঁক থাকে না। দেখুন সত্যি তো কি সুন্দর একটা সুখী পরিবার টাইপস একটা ছবির একদম বলে একটা পিকচারাস্কেপ বর্ণনা, একদম তাই ছবির মতো পরিষ্কার বুঝিয়ে দিলেন আপনার সামনে। দেখুন ভেসে উঠলো কীরকম, কল্যাণ বন্দ্যোপাধ্যায় চেয়ার সরাচ্ছেন, প্রধানমন্ত্রীও চেয়ার সরাচ্ছেন, চেয়ার সরিয়ে সবাই একসঙ্গে দাঁড়াচ্ছেন। এটা বেশ দেখেও ভাল লাগে, ভেবেও ভাল লাগে আর কি। মানে এন্ড অফ দ্য ডে আপনার আমার দেশের সরকার, পার্লামেন্ট, তার একটা অনুষ্ঠান, এবং সেখানে পার্লামেন্টে, সংসদে সমস্ত মানে কেন্দ্রীয় যারা বিভিন্ন দলের আর কি প্রতিনিধি, সংসদে বিরোধী শাসক সবাই এত একটা সৌজন্যমূলক পরিবেশের মধ্যে কাজ করেন, এটাই ভাল লাগে জানেন তো। মানে এই যে কেউ এই মাঝখানে ইভেন কল্যাণের সঙ্গে মহামৈত্রের বিষয়টা নিয়ে যে জায়গায় নিয়ে যাচ্ছিল, আসলে যে একটা বিষয়টার মধ্যে একটা সৌজন্য ছিল। রাজনীতি করলে সৌজন্য ভুলতে হবে নাকি, এটাই কেউ বোঝেন না। সোমবার জাতীয় নির্বাচন কমিশনের বাইরে গোটা দেশের নজর ছিল। এর ফাঁকে ইন্ডিয়া গেটের সামনে আরও একটা বিক্ষোভ সবার অলক্ষ্যে চলছিল। সেটাকে কিন্তু অনেকের নজরে আসেনি, কিন্তু বিশ্বাস করুন গুরুত্ব আছে। পশুপ্রেমীদের বিক্ষোভ চলছিল, কারণ সুপ্রিম কোর্ট দিল্লি থেকে সব রাস্তার কুকুরকে সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে। তাদের নাকি শেল্টারে নিয়ে যেতে হবে, এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কোনো পশুপ্রেমী বা স্বেচ্ছাসেবী সংগঠনের কোনো যুক্তি এক্ষেত্রে গ্রাহ্য করা হবে না। এবার আদালতকে নিয়ে তো প্রশ্ন করা যায় না, কিন্তু রায় নিয়ে আপত্তি তোলার একটা অধিকার সেটা তো সববার রয়েছে। ওই জন্যই পশুপ্রেমীরা কাল পর্যন্ত যথাসাধ্য প্রতিবাদ করেছিলেন। যারা ওখানে যেতে পারেননি তারা হয়তো যার মতো করে নিজের জায়গায় বাড়িতে বসে বা রাজ্যের বা বিভিন্ন রাজ্যে তারা বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছেন, হয়তো মানসিকভাবে সঙ্গে ছিলেন। আসলে বিরোধীরা তো এই নির্বাচন কমিশনের সামনে ব্যস্ত ছিলেন, তাই জন্যে এই রায়টা রাজনৈতিক ফোকাস পায়নি। এখন মানুষকে নিয়ে সবাই ব্যস্ত, মানুষ এবং ভূত নিয়ে, তাই কুকুরদের বিষয়টা নিয়ে রাজনীতি মাথা ঘামাতে সময় পাচ্ছিল না। আজ কিন্তু বিষয়টা রাজনৈতিক বিতর্ক পেয়ে গেছে। মানে রাহুল গান্ধী টুইট করে এই নির্দেশের বিরোধিতা করে দিয়েছেন, প্রিয়াঙ্কা গান্ধী করেছেন। এই নির্দেশের স্থগিতাদেশের দাবি করে তৃণমূলের সাকেত গোখেল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি পর্যন্ত দিয়েছেন। এই পর্যন্ত জানার পর আপনাদের মনে একটা প্রশ্ন জাগছে, এটাও বুঝতে পারছি এই সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে কেন বিরোধীরা গেলেন কারণ পশুপ্রেমী কি কম? যেখানে সংখ্যায় বেশি সেখানেই তো রাজনৈতিক লাভের সম্ভাবনা। দেখুন, দিল্লিতে সরকারে বিজেপি, কেন্দ্রে সরকারে বিজেপি, এবং দিল্লিতে একটাও সরকারি ডগ শেল্টার নেই। ব্যর্থতা। সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করতে হলে 15,000 কোটি টাকা এক্ষুনি খরচা করতে হবে, 3,000 জায়গা খুঁজে বার করতে হবে। তার মানে দিল্লি সরকার এবং কেন্দ্রীয় সরকার সোজা কথায় চ্যালেঞ্জের মুখে, এবং রাজনৈতিক প্রতিপক্ষ চ্যালেঞ্জের মুখে পড়লে তো রাজনীতিবিদদেরই পোয়াবার। কুকুর ধরায় ঢিলেমি দেখলেও বিজেপিকে নিশানা করা যাবে, বলা হবে সুপ্রিম কোর্টের রায় মানছে না। আর কুকুর ধরায় নির্মমতা হলেও বিজেপিকে নিশানা করা যাবে, বলা হবে যে এরা কি মানে মানুষ নয় বলে কি এদের সঙ্গে যা খুশি তাই করা যায়। এবং সবথেকে বড় কথা, পথ কুকুরদের ধরপা করে মানুষের মনে যে দুঃখ হবে সেটাকেও একজোট করে বিজেপির বিরুদ্ধে চালান করে দেওয়া যাবে। এবার এই কুকুর প্রেমী রাজনীতিতে কিন্তু বেশ গুরুতর একটা বিষয়। এটা কিন্তু বিভিন্ন সময়ে আমরা জানতে পেরেছি। এই যে এই কুকুর প্রেম রাহুল গান্ধীর রাজনৈতিক ক্ষতি করেছে এক সময়, এই অভিযোগও তো উঠেছিল। আমরা বলছি না, হিমন্ত বিশ্ব শর্মা বলছেন।
অসমের বর্তমান মুখ্যমন্ত্রী, এখন বিজেপির, কিন্তু তখন তো কংগ্রেসে ছিলেন। তিনি বলেছেন যে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে দিল্লি গেছিলেন, কিন্তু রাহুল নাকি অসম কংগ্রেসের নেতাদের থেকে কুকুরকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। এবার হিমন্ত বিশ্ব শর্মা এই কথাটা কিন্তু একবার না, বারবার বিভিন্ন সময় প্রকাশ্যে বলে বেড়ান। মনে হতেই পারে এটা রাজনৈতিক বক্তব্য, কিন্তু একটা জিনিস তো পরিষ্কার, রাহুলকে এই কুকুর অস্ত্রেই আক্রমণ করেছে বিজেপি। এবার রাহুল তিনি পথ কুকুরদের বিরুদ্ধে এই রায়কে হাতিয়ার করে বিজেপিকে যে পাল্টা নিশানা করবেন, এতে আর আশ্চর্য হওয়ার কি আছে? প্রশ্ন একটাই, এবার কি এসআইআরকে ঠান্ডা ঘরে পাঠিয়ে কুকুর হটাওয়ের বিরোধিতায় নামবে কংগ্রেস? ভাবছেন তো বাড়াবাড়ি রকমের একটা পরিকল্পনা হয়ে গেল, কারণ কুকুর একেবারে দিল্লি কেন্দ্রিক রাজনৈতিক ইস্যু, কিন্তু কুকুর প্রেমী সেটা তো গোটা দেশে ছড়িয়ে রয়েছে। সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পর দেশবাসীর মধ্যে একটা আলোড়ন তৈরি হচ্ছে, কারণ আমাদের দেশ সহনাগরিক, তার মধ্যে অনেকেই কুকুর প্রেমী। আর যদি কেউ বলেন যে তিনি কুকুর নিরপেক্ষ, তাহলে তিনি কিছু লুকোচ্ছেন, কারণ সমস্ত মানুষের মধ্যে না দুটো ভাগ রয়েছে আমি বুঝেছি, হয় কুকুর প্রেমী আর নয় কুকুর কাতুরে, মানে হয় কুকুর ভালোবাসেন, নয় কুকুরদের ভয় পান। এই তৃতীয় পক্ষ হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। এখন অস্তিত্বের সংকটের সময় চলছে, বুঝলেন তো। ভূতেদের অস্তিত্বের সংকট চলছিল, তারা নয় একটা ঢোকার জায়গা পেয়েছে, এই ভোটার তালিকা ঠালিকা হয়েছে। পথকুকুর তারা কোথায় যাবে, তাদের জন্য শেল্টার নেই, সেটা নিয়ে মানুষের সমস্যা হয়ে গেছে। এখন বিরাট তর্ক বিতর্ক এগুলো চলবে, বুঝতেই পারছেন। আরও একটা মানে এই দুটোর মাঝখানে বাকি রইল একই জায়গা, মানুষদের সমস্যা। দেখুন, আমাদের রাজধানীতে পথকুকুরদের ঠাঁই নেই, আর আমেরিকার রাজধানীতে পথ মানুষের ঠাঁই নেই। ভিক্ষুক আর গৃহহীন মানুষরা ওয়াশিংটন ডিসিতে থাকতে পারবেন না। একদম লিখিত নির্দেশ কে দিয়েছেন বলুন তো? আপনাদের এটা অবশ্য খুব চেনা কুইজের প্রশ্ন হয়ে গেল, একজনই দিতে পারেন, ঠিক ধরেছেন, ডোনাল্ড ট্রাম্প। তাদের অবিলম্বে ওয়াশিংটন ছেড়ে নাকি চলে যেতে হবে, অন্যথায় খেদিয়ে দেওয়া হবে। ঠিক যেভাবে ওই ভারত সহ বিভিন্ন দেশের নাগরিকদের ওই মনে আছে শেকল পুড়িয়ে প্লেনে করে তুলে তুলে ফেরত পাঠিয়ে দিয়েছিল। অবশ্য যারা কড়াভাবে বার্তা দিয়েছিল মেক্সিকোর মতো, তাদের ক্ষেত্রে একটু অন্যরকম হয়েছে। কিন্তু এখন মতো মনে হচ্ছে আমেরিকা নিজের দেশের নাগরিকদেরই শেকল পড়াবে। ভাবছেন কেন? কারণ তারা আমেরিকার রাজধানীতে থাকার ইচ্ছে প্রকাশ করেছিলেন। 249 বছরের পুরনো গণতন্ত্র, ভাবুন, বিশ্বের সবচেয়ে ধনী দেশ, সামরিক দিক থেকে সবথেকে শক্তিশালী, আয়তনে একটা গোটা প্রায় মহাদেশের সমান, অথচ জনসংখ্যা 31 কোটি মাত্র। এই বিশাল দেশে লক্ষ লক্ষ নাগরিক গৃহহীন। কি বিরাট অগ্রগতির একটা দেশ। এই যে এত মানুষ গৃহহীন, তারা কি সবাই অনুপ্রবেশকারী? তাহলে তো শহর নয়, দেশ থেকেই খেদিয়ে দিতে দিনে, এটা তো দেখে ফেলেছি আমরা। তার মানে তারা আমেরিকারই মানুষ। এবার আমাদের দেশের প্রত্যেকটা নাগরিককে খাওয়ানোর জন্য গরিব কল্যাণ অন্ন যোজনা রয়েছে, আমাদের দেশের প্রত্যেক নাগরিকের মাথায় ছাদ দেওয়ার জন্য আবাস প্রকল্প রয়েছে, মানে এগুলোর মধ্যে কেন্দ্রীয় প্রকল্প, রাজ্যের প্রকল্প, দেখেছেন তো আমাদের এখানেও রাজ্যের কত রকম প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, আবাস, কর্মশ্রী, বিভিন্ন রকম, মানে কেন্দ্র রাজ্য সবাই মিলে সাধারণ মানুষের জন্য বহু কিছু করেছে। হ্যাঁ, সবটা হয়তো মানুষের কাছে পৌঁছয় না, সেটা আলাদা কথা, কিন্তু যাদের কাছে পৌঁছয় না তাদেরকে দেখে দেওয়া হয়। আমেরিকায় বিশাল বিশাল অ্যাপার্টমেন্ট না ফাঁকা পড়ে থাকে, আর মানুষ তার ফুটপাতে স্লিপিং ব্যাগে ঘুমোয়। আমাদের রাজধানীতে কুকুরের যা পরিস্থিতি, আমেরিকার রাজধানীতে মানুষের তাই পরিস্থিতি। মানুষ আর কুকুর রাস্তায় পাশাপাশি ঘুমোয়, কিন্তু সেখানেও হয়তো ঠাই নাই অবস্থা। হয়তো ট্রাম্প কুকুর প্রেমী, তাই কুকুরদের সম্পর্কে এখনো কিছু বলেননি, কিন্তু মানুষদের সম্পর্কে বলে দিয়েছেন। ট্রাম্প কাল গল্ফ কোর্সে যাচ্ছিলেন, আর যেতে যেতে গাড়ির থেকে দেখেছেন রাস্তায় প্রচুর মানুষ পড়ে রয়েছে, ব্যাস নির্দেশ, ওদের বিদায় করো। কেন? হিসেবে দেখানো হচ্ছে যে ওয়াশিংটন ডিসিতে অনেক বেশি
অপরাধ বেড়ে গেছে জানেন তো। ট্রাম্পের চালাচামুন্ডারা এই ব্যাখ্যা করছেন না, এই যে প্রোপাগান্ডা করার জন্য সব দেশেই বিভিন্ন সময় এরকম গোষ্ঠী থাকে, তারা বলার সঙ্গে সঙ্গেই বাকি প্রোপাগান্ডাটা করে দেয় আর কি। দেখবেন কালো হাতি যারা গায়, একজন বড় করে গায়, বাকিরা তার ধুয়ো ধরে, এরকম আর কি। এই ট্রাম্পের চেলাচামুন্ডারা ব্যাখ্যা দিচ্ছে যে গৃহহীন, ভিক্ষুক আর কৃষ্ণাঙ্গরাই নাকি যত অপরাধের মূলে, তারাই সব অপরাধগুলো করছে, ওই জন্য প্রচুর অপরাধ বেড়ে গেছে। কিন্তু মুশকিল হলো ওদের ওখানে সরকারি পরিসংখ্যানগুলো আবার খোঁজ খবর রাখে, ওখানে সব মানে পাওয়া যায়, এবং সেটা কেউ ভয় দেখিয়ে একটা ভুল কিছু ঢোকাতে পারে বলে এখন পর্যন্ত অভিযোগ হয়নি। তো ওয়াশিংটনের মেয়র নিজে বলে দিয়েছেন যে শহরে অপরাধ গত 30 বছরে সর্বনিম্ন। তাহলে ট্রাম্প কেন গৃহহীনদের সরাতে বললেন কারণ তার দেখতে ভালো লাগেনি। এটাই হচ্ছে সহজ সত্যি কথা। ট্রাম্পের নিজের ভাষায় তার বাবা নাকি বলেছিলেন যে রেস্তোরাঁর দরজা নোংরা তার রান্নাঘরও নোংরা, তাই যে দেশের রাজধানী নোংরা সেই দেশও নাকি নোংরা। হীরক রাজার সঙ্গে মিলটা কি অদ্ভুত না? ওই জন্য মহারাজা তোমারে সেলাম বলার বদলে সিরিয়াসলি বলছি, মাঝে মধ্যে বলতে ইচ্ছে করে সত্যজিৎ রায় তোমারে সেলাম। কি অদ্ভুত মিল। তার এটা দেখার পর সত্যি কথা বলবো একটা কথা, এই ট্রাম্পের কথাগুলো শুনে আমাদের মজা লাগছিল। আমেরিকা কি বা আমেরিকার বিজ্ঞাপন কি বোঝার জন্য ওই গরিব মানুষগুলোকে দেখতে হবে কেন? যাকে দেখতে পাচ্ছে গোটা বিশ্ব, তারপর আর কাউকে দেখার দরকার আছে? আমেরিকা সম্পর্কে যা ধারণা জন্মে গেছে, এবং তার জন্য সত্যি কথা বলতে কি সেই ধারণাতেই আমেরিকাবাসীকে এখন করুণা হচ্ছে। দেখুন, একটা বাচ্চা ছোটোবেলায় কোনোভাবে যদি একটা হারিকেনে, একবার জ্বলন্ত হারিকেনে হাত দিয়ে ফেলে না, একবার ছেঁকা খেলে জিন্দেগিতে আর সেখানে যাবে না। আর যে বাচ্চা একবার হাত দেওয়ার পর ওই সেকেন্ড টাইম গিয়ে ওই রকমভাবে হাত দেয় তাকে বলে আমোদ গেরে, যেচে আর নিজের বিপদ ডাকে। এই আমেরিকাবাসীকে তাই মনে হচ্ছে। একবার একজনকে জিতিয়ে শান্তি হয়নি, তাকে দেখে বুঝে আবার যে জিতিয়ে আনতে পারে তাদের জন্য এটাই ঠিক আছে। এখন 3 বছর এই পাগলামি সহ্য করুক। আমি নিশ্চিত ওই আব্রাহাম লিঙ্কনকে যারা গুলি করেছিল তাদের বংশধররা এখন ট্রাম্পকে ভোট দেন, আর মার্টিন লুথার কিংয়ের হত্যাকারীরা ট্রাম্পের বড় বড় সমর্থক। ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে এমার্জেন্সি ঘোষণা করে দিয়েছেন, রাজধানীতে FBI এজেন্টরা এখন ঘুরে বেড়াবেন, ন্যাশনাল গার্ড নামানো হবে, এমনকি সেনা নামানোর পথও নাকি খুলে বেড়ানো হয়েছে। ভাবুন তো, তার মানে ট্রাম্পের কোথাও যুদ্ধ কম পড়িয়াছে। বিভিন্ন দেশে যুদ্ধ থামিয়ে তিনি নিজের বায়োডাটাটা স্ট্রং করছেন যাতে ওই একটা নোবেল তাকে দাও। তো সেই নোবেলটা পাওয়ার জন্য মনে হচ্ছে আর কয়েকটা যুদ্ধ বিভিন্ন দেশে যেখানে যুদ্ধ হয়েছে, যেখানে হয়নি, প্রায় সব দেশেই মোটামুটি বলা হয়ে গেছে না, এখন বাকি রয়েছে। দেখলেন তারপরেও যে ভারী হচ্ছে না, তাই নিজের দেশেই সেনা নামিয়ে দিয়েছেন, মানে নিজের দেশের রাজধানীকেই যুদ্ধক্ষেত্র বানিয়ে দিয়েছেন। তার মানে আব্রাহাম লিঙ্কনের পর ট্রাম্পই সেই প্রেসিডেন্ট যিনি গৃহযুদ্ধে লড়বেন, সেই মানে পরিস্থিতি তিনি নিজেই তৈরি করে দিয়েছেন। লিঙ্কন লড়েছিলেন দাসপ্রথা শেষ করতে, ন্যায়ের যুদ্ধে, আর ট্রাম্প লড়বেন অন্যায়ের যুদ্ধ। তারপর সেই যুদ্ধটা থামিয়ে দেবেন এবং তারপর বলবেন এই তো আরেকটা যুদ্ধ থামালাম, সুতরাং নোবেল দাও। 3-4 দিন পর ওই প্রেসিডেন্ট পুতিনের সাথে আলাস্কায় বৈঠক, এরই মানে সিরিজ চলছে তো, যুদ্ধ এবং যুদ্ধ থামানোর সিরিজ। মার্কিন প্রেসিডেন্ট কি ওই রুশ ইউক্রেন যুদ্ধটা এবার থামাতে পারবেন? শুরুতে অনেক বড় বড় কথা বলেছিলেন, কিন্তু বৈঠকের দিনটা যত এগিয়ে আসছে না, ট্রাম্পের গলা মনে হচ্ছে ততই শুকোচ্ছে। With Vladimir Putin, and at the end of that meeting, probably in the first 2 minutes, I'll know exactly whether or not a deal can be made. How do you know that? Because that's what I do. I make deals. I'm here for one reason: to get rid of a war that somebody else started. Should have never happened. And if I could end it, great. Ultimately, I'm going to put the two of them in a room. I'll be there or I won't be there. And I think it'll get solved. Russia has a very valuable piece of land. If Vladimir Putin would go toward business instead of toward war, you know, it's a warring nation. That's what they do. They fight a lot of wars. A friend of mine said Russia's
tough because they just keep on fighting. They beat Hitler, so did we. And they beat Napoleon. You know, they've been doing this for a long time. I said, so can Russia be beaten by Ukraine? He looked at me like, what a stupid question. He said, Russia's a massive country, and they win their country, and they win their life through wars. They fight wars. That's what they do. He said, China beats you with trade. Russia beats you with war. That was a very interesting statement. China's not beating us with trade. Not when I'm in charge. হাঙ্গেরির প্রধান বলেছেন স্টুপিড কোশ্চেন, বলারই কথা, এবং চোখে আঙুল দিয়ে যা দেখিয়ে দিয়েছেন তিনি আবার সেটা ঘোষণা করছেন। সে বলেছিলাম না, বাসের মধ্যে একজন ভদ্রলোক চেঁচিয়ে বলছেন আমার বাবা যা বোকা না, তা পাশ থেকে এক ভদ্রলোক বলেছে তো আপনাকে দেখেই বুঝতে পারছি। সেরকম নিজেই সব বলে দিচ্ছেন, স্টুপিড কোশ্চেন এটাও বলছেন, আর এটাও বলছেন যে অন্য দেশের লোক এসে বলে দিয়ে যাচ্ছে যে তোমার দেশ তো সবেতে হারবে, রাশিয়া তোমাকে যুদ্ধে হারাবে আর চীন তোমাকে বাণিজ্যে হারাবে। সত্যি কথা বলতে কি, নিজেকে এমন একটা জায়গায় হাস্যকর পর্যায়ে নিয়ে যাচ্ছেন, তাতে আমেরিকানদের আশঙ্কিত হওয়ার মতো বিরাট জায়গা আছে। আমেরিকাকে যে সত্যি রাশিয়া আর চীন হারিয়ে দেয়, তাহলে আমেরিকা আবার গ্রেট হবে কি করে, বা গ্রেট থাকবে কি করে? সাধে কি ডেমোক্র্যাটরা ট্রাম্পকে রাশিয়ার চর বলেন? আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।